আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পাল্টাপাল্টি সমাবেশ একসাথে স্থগিত। কি কারণে এটা আমরা বলছি? কারণ বলছি যে আমাদের গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী 26 এপ্রিল ঢাকায় সমাবেশ ডেকেছিল একসঙ্গেই আওয়ামী লীগ এবং বিএনপি। তবে তাপদাহর কারণে আমরা এখন পর্যন্ত যে খবর জানতে পারছি তারা একসঙ্গেই এই সমাবেশ স্থগিত করেছে। পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নানান ধরনের আলোচনা তৃণমূলেও ছড়িয়ে পড়েছে, সেগুলোও আমরা এই আলোচনায় আনতে চাই। আর এসব আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমাদের স্টুডিও থেকে। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং একই সঙ্গে যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। অপু উকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত। এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকেও। আপনাদের 3 জনকে নিয়ে আলোচনা শুরু করব। এছাড়াও কিছুক্ষণের মধ্যে আশা করি আমাদের সাথে মাহবুবুজ্জামান আহমেদ তিনি যোগ দেবেন। তিনি এবার আলোচনায় তিনি আমার সাথে যোগ দিয়েছেন। তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার বক্তব্য এবং মন্তব্য শুনতে চাইব নিশ্চয়ই। আমি বরং তার কাছে যাওয়ার আগে অধ্যাপক অপু উকিল, আপনার কাছ থেকে জানতে চাইছি আসলে আমরা আলোচনাটা শুরু করি আসলে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে, যেখানে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো দিয়েছে তার মধ্যে একটা সিদ্ধান্তকে তারা খুব শক্তভাবে বলছেন যে এবারে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রী তাদের আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে এদেরকে নিরুৎসাহিত করছেন। আমাদের সাথে যিনি আছেন আলোচনায় লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন, তিনিও আওয়ামী পরিবারের লোক, তিনি এখন পর্যন্ত উইথড্র করেননি। আমি প্রথমে জানতে চাইছি যে এই যে সিদ্ধান্ত, এটা কি কেবলই আওয়ামী লীগের কথার কথা কিনা? না, এটা আওয়ামী লীগ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দলের প্রতি উদারতা, ভালোবাসা এবং আওয়ামী লীগ যে চায় প্রত্যেকটি নেতা কর্মী সুযোগ পাক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দলের মধ্যেও, সেটাই এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। এবং সেই জন্যই মানে দল বলেছে যে একজন এমপি আছে, এখন একটি এলাকায় 3বার 4বার একজন এমপি যখন থাকেন তিনি পপুলার হয়ে গেছেন, অনেক মন্ত্রী আছেন তারা পপুলার আছেন, তারা যে তাদের আত্মীয় স্বজন যদি কেউ দাঁড়ায় বা তারা যদি সমর্থন দেয় সেখানে, সে অটোমেটিক সেখানে উপজেলার চেয়ারম্যান হয়ে যাবেন। দল চান না যে একটি পরিবারের মধ্যে সংসদ সদস্য থাকুক কিংবা মন্ত্রী থাকুক কিংবা উপজেলায়ও থাকুক, সেখানে আরেকজন আসুক, সেটা হচ্ছে দলের কাম্য। যে কারণে এইরকম একটি সুন্দর নির্দেশনা আমাদের দল দিয়েছে। এমন সিদ্ধান্ত বা নির্দেশনা দিয়ে কতটুকু লাভ হচ্ছে, যেখানে আসলে আমাদের গণমাধ্যমের খবর বলছে যে আসলে বেশিরভাগই একমাত্র 1টা বা 2টা খবর বাদে কোনো জায়গা থেকে এমন খবর পাওয়া যায়নি যে দলের সিদ্ধান্ত আসলে মানা হয়েছে। তাহলে এই সিদ্ধান্ত দিয়ে লাভটা কি? শুনুন, এটি কিন্তু একটা মানে তাদের গণতান্ত্রিক অধিকার দাঁড়ানোর। যেমন বিএনপি থেকে বলছে নির্বাচনে তারা যাবে না, ঘোষণা দিয়েছে, তারপরে বিএনপি জামাত তারা অনেকেই মনোনয়ন কিনেছে এবং তারা ইলেকশন করতে যাচ্ছে। বিএনপি তাদেরকে নিরুৎসাহিত করছে, বহিষ্কারের হুমকি দিচ্ছে। তো এটা যেমন তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব, ঠিক তেমনি আওয়ামী লীগের যে থেকে যারা নির্বাচন করতে চাচ্ছে যদি দলের নেতাকর্মী হয় এবং সে দলের একজন এমপির ভাই মন্ত্রীর ভাই হন, গণতান্ত্রিকভাবে তিনি রাইট আছেন। কিন্তু দল মনে করছেন যে সকলকে নিয়ে চলাও গণতন্ত্র, একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না হয়ে দলের সকল নেতা কর্মীরা যেন সুযোগ পায় সেটা। কিন্তু সুযোগের থেকেও যে প্রশ্নটি বড় করে আসছে, যে বলা হচ্ছে যে মন্ত্রী সাংসদ তারা যদি থাকেন তাহলে তাদের আত্মীয় স্বজনরা যদি নির্বাচন করেন সেখানে এক ধরনের বড় ধরনের প্রভাব তৈরি করা হয়। সেই প্রভাবের জন্য আসলে অন্য কেউ আর নির্বাচনের মাঠে থাকতেই পারে না। না, সেটা কোনো এটা ঠিক না। কারণ লোকাল গভর্নমেন্ট অ্যাক্টই আছে, যারা সংসদ সদস্য মন্ত্রী আছেন ওনারা লোকাল গভর্নমেন্টের কোনো পারফরমেন্সে থাকতে পারবেন না। কাজে এ প্রভাব বিস্তারের তো বিষয়টা আসছেই না, সেটা তো রহিত করা হয়েছে অ্যাক্ট দিয়েই। এখানে বলা হয়েছে, আমি বললাম যে ফ্যাক্ট হলো ওইখানে যে এলাকায় পপুলারিটি বেশি আছে, এখন তার পরিবারের পক্ষ থেকে একজন দাঁড়ালো, সেখানে যদি সাপোর্ট করে ওই এলাকার সংসদ সদস্য বা মন্ত্রী, তখন তার বিজয়ের পথটা সুগম হয়। সেই জন্যই অন্য প্রার্থীরা যেন
অন্য দলের নেতাকর্মীরা যেন সুযোগটা পায়, এই জন্যই একটি এই উদার মনোভাবাপন্ন হয়ে দলের সাধারণ সম্পাদক যখন বললেন যে আসলে তাদেরকে আত্মীয়স্বজনদেরকে সরে যেতেই হবে, তারপরও যারা থেকে যাবেন তাদের বিষয়ে দল কি সিদ্ধান্ত নেবে? সেটা তো আপনার আরো অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নটা তো এখনই বলা যাবে না। তবে দলের নির্দেশনা যারা দলের নেতাকর্মী তারা অবশ্যই মানবেন, আর যদি সেটা না মানেন অবশ্যই দল ব্যবস্থা গ্রহণ করবেন, যার নজির অতীতেও আছে। মানে দল কি শক্ত হবে? অবশ্যই দলের নির্দেশনা মানতে হবে, এটা শক্ত বা কঠোরের বিষয় না। দলের নির্দেশনা দলের প্রত্যেকটি নেতাকর্মীর মানতে হবে, এটাই হচ্ছে গঠনতন্ত্র, এটাই হচ্ছে দলের শিষ্টাচার। তাহলে আমরা একটু মাহবুবুজ্জামান আহমেদ তার বক্তব্যটা শুনে আসি। তিনি সেখানে উপজেলা পরিষদ নির্বাচন করছেন, তিনি সেখানকার সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভাই। যারা মাহবুবুজ্জামান, আপনি শুনছিলেন, আমাদের সাথে আছেন স্টুডিওতে। অধ্যাপক অপু উকিল বলছিলেন যে আসলে দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচন করতে গেলে দল পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেবে, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে দলের কেন্দ্র থেকে যখন এই সিদ্ধান্ত আসে তখন আপনার তৃণমূলের নেতারা আসলে এটা উপেক্ষা করছেন কেন? ধন্যবাদ আপনাকে। এখানে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে, এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা দলের জন্য, দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে মাহবুবুজ্জামান এমপির ভাই, এটা আসলে বিষয়টা ওইভাবে আসেনি, এখানে প্রচার হয়নি। মূলত আমার বাবা 73 এবং 70-এর এমপি ছিলেন। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি সেই 77 থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে আজকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পর্যন্ত এসেছি। আমি 21 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইবার উপপরিষদের চেয়ারম্যান নৌকা মার্কা নিয়ে। এখানে আমাকে বলা হচ্ছে আসল বিষয়টা মাহবুবুজ্জামানকে, অন্য ব্যক্তিকে গোপন রেখে মাহবুবুজ্জামানকে সামনে আনা হচ্ছে। এখানে মূলত আমি সেই গোপন ব্যক্তি কি আপনার ভাইয়ের ছেলে রাকিবুজ্জামান আহমেদ? সেই গোপন ব্যক্তিটা কি রাকিবুজ্জামান আহমেদ? মন্ত্রী এমপির ছেলেকে দেওয়া হয়েছে রাকিবুজ্জামান। রাকিবুজ্জামানকে এখানে প্রার্থী করেছেন এমপি নিজেই, এবং গত 6 ফেব্রুয়ারি বিরাট জনসমাবেশে তিনি বলে ঘোষণা দিয়েছেন এবার উপজেলায় আমার ছেলেকে দেব। তার ছেলেকে আড়াল রেখে এখানে আমাকে শো করানো হচ্ছে। এটা এমপি বলার যারা আছে তারা এই ঘটনাটা ঘটাচ্ছে এবং বলতেছে। রাকিবুজ্জামান কোনো ছাত্রলীগ যুবলীগ করে নেই, এক মন্ত্রীর বা এমপির ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে জেলা সাংগঠনিক হয়ে যায়, দায়টা তো তার উপরে বর্তায়। সে তো এমপির ছেলে, এমপি তাকেই সমর্থন দিয়েছে এবং কিছু লোককে মডিফাইড করতেছে। এমপি এখনো সে এলাকায় আছে যে আমার ছেলের পেছনে খাটতে হবে। মূলত এমপির সঙ্গে আমার একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আমাকে রাজনীতির থেকে সরে দেওয়ার জন্য তার ছেলেকে এখানে সামনে নিয়ে আসে। এমপি এখনো এলাকায়, বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন এবং তার ছেলের পক্ষে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন নেতাকর্মীদেরকে বলতেছে যে তোমরা বঞ্চিত হবে সুবিধার থেকে আমার ছেলেকে ভোট না দিলে। যে মাহবুবুজ্জামান আহমেদ, আপনি একটু থামবেন, আমাদের সাথে একটু থাকবেন, একটু অপু উকিল একটু যোগ করতে চাইছিলেন। বিষয়টা কি ঘরেরই কুন্দল? তো আপনাদের ঘরের কুন্দল বলতে কি, মানে এখানে কিন্তু পার্টি থেকে যেটা বলা হয়েছে, এখানে এমপির ছেলে কিংবা এমপির ভাই এটা আলাদা করে কিছু বলা হয়নি, বলা হয়েছে পরিবারের সদস্যরা, ভাই হোক, ছেলে হোক, স্ত্রী হোক, কন্যা হোক, পরিবারের কেউ সদস্য হোক, ওনারা যেন নির্বাচনে না আসে। আর মাহবুবুজ্জামান ভাই যেটা বলেছেন, উনি তো সেখানকার জেলা আওয়ামী লীগের সহসভাপতি, দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উনি ওনার জায়গা থেকে অবশ্যই একজন উপজেলা নির্বাচনে একজন হ্যাবিয়েট প্রার্থী, কারণ ওনার পিতা তিনিও সংসদ সদস্য ছিলেন, 73-এর ছিলেন, এবং ওনার পরিবারকে আমি জানি এবং ওনাকেও আমি জানি। উনি নিবেদিত প্রাণ একজন রাজনৈতিক নেতা, উনি প্রত্যাশা করতেই পারেন উপজেলা ইলেকশনে। আর দল বলেছে আপনারা যেহেতু আপনার পরিবারেরই একজন আছেন, মন্ত্রী আছেন, সংসদ সদস্য আছেন, আপনারা করবেন না, আরেকজনকে জায়গা দেন। এটাই হচ্ছে এই পরিস্থিতি শুধুমাত্র তো লালমনিরহাটের না, দেশের অনেক জেলায় যে 105টি উপজেলা পরিষদে হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম জায়গাতে এরকম চিত্রগুলো পাচ্ছি। এখন পর্যন্ত 25 জনের মতো নাম পাচ্ছি যে আমরা যে আত্মীয় স্বজনের অনেকেই তুলে নেন। যাই হোক, আমি একটু হাবিবুর রহমান হাবিবের বিশ্লেষণটা শুনে আসি। হাবিবুর রহমান হাবিব, এই একই সমস্যা তো
বিএনপিও ফেস করছে, সেখানে তো এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির খবর আমরা গণমাধ্যমে বলাতে পাচ্ছি। যদিও বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, কিন্তু তারা মনে করছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নেই, নির্বাচন হচ্ছে না দলীয়ভাবে, এবং এই নির্বাচন দিয়ে আসলে সরকার পরিবর্তনও হয় না। সেক্ষেত্রে বিএনপি যে সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো আসলে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যই বলে মনে করছেন অনেকে যারা বিএনপি তৃণমূলের নেতারা আছেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুই আলোচককে আমার শুভেচ্ছা। অনেকদিন পরে যদি দেখা হলো, কারণ কালকে আমি গতকাল সেকেন্ড হোম থেকে ফিরেছি। এই আলোচনা আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না, কারণ এটা তো নির্বাচন না। যে নির্বাচনটা 2024 সালের 7 জানুয়ারি সেটাও নির্বাচন, ওটা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। এটা কোনোভাবে নির্বাচন আমি বলবো না। তারা আওয়ামী লীগের বা বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্সিল যখন হয় তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দাওয়াত করা হয়। কেউ মঞ্চে বসে, কেউ নিচে বসে, কেউ বক্তৃতা করে, না করে শুনে যায়, কারণ অধিবেশন শেষ চলে যায়। ঠিক এই 2007 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষের কিছু লোকজনকে কিন্তু দলকে নির্বাচন মাঠে নিয়ে আসা হয়েছিল। কাউকে কিছু সিট দিয়েছে, কাউকে দেয়নি। যেমন কাউকে বক্তৃতা দেয়, কাউকে দেয় না। যারা বক্তব্য দিতে না পারে না তারাও চলে যায়, যারা দেয় তারাও চলে যায়। তো এখানে সিট যাদের দিয়েছে তারা সংসদে আছে, যাদের দেয়নি তারা চলে গেছে। এটা নির্বাচন কোনোভাবে বলা যায় না। এই যে উপজেলা নির্বাচন, এটাও তো নির্বাচন না। এটা কিসের নির্বাচন? একদলীয় কোনো নির্বাচন হয়? আমরা বিএনপি যাচ্ছে না, আরও অনেক দল নির্বাচনে যাচ্ছে না। সেই নির্বাচনে এটা হলো আওয়ামী লীগের চরম পরাজয়ের পরিণতির একটা অংশ এই নির্বাচনটা। যে কারণে আপনি দেখেন যে আজকে বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে, বিএনপি নেতাকর্মীদেরকে এমনভাবে নির্যাতনের মধ্যে রেখেছে যে যেটা চিন্তা করা যে সেকেন্ড হোমে না গেলে বুঝতে পারতাম না যে কত মানুষ অসহায় অবস্থা সেখানে আছে। একদম যারা একদম নিরীহ তৃণমূলের মানুষ। এখন প্রধানমন্ত্রীর কথা তো শোনে না। এর আগে দুটো বিগত দিন ধরে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, পরিষদ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত কিন্তু চেয়ারম্যান প্রার্থী কতগুলি জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী স্বাক্ষরিত প্রার্থী 50 ভোট, 100 ভোট, 200 ভোট, 300 ভোট, 500 ভোট অনেক জায়গায় পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগের লোকজন প্রধানমন্ত্রীর কথা শোনে না, সেখানে বিদ্রোহে প্রার্থী হয়েছে। এখন বারবার বলা হচ্ছে যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না, শুনতেছে না। আর বিএনপির পর তার ভিন্ন জিনিস, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। বিএনপি যে সমস্ত তৃণমূলে যারা কাজ করে তারা অনেকেই দীর্ঘদিন নির্বাচন করতে পারে না, এর আগেও তারা পারেনি। এর ভেতরে কিছু লোক মনে করতেছে যেহেতু দলীয় প্রতীক নেই, সেই কারণে হয়তো নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছে, সেখানে তাদের জয়লাভের সম্ভাবনা একটা আছে। এই কারণে তারা সেখানে। হাবিব ভাই, আপনি বলছিলেন যে ধরেন আপনি যেহেতু 7 জানুয়ারির নির্বাচনকে গুরুত্বই দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে এই উপজেলা নির্বাচনকেও গুরুত্ব দেওয়ার কারণ নেই। এখন 7 জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এরপর জানুয়ারি মার্চ গেছে, ফেব্রুয়ারি গেছে, এপ্রিলের আজ 22 তারিখ হতে চলছে, একটা লম্বা সময় চলে গেছে। এরপর উপজেলা পরিষদ নির্বাচনের দিকে গভর্নমেন্ট এগিয়ে যাচ্ছে। আসলে আপনারা তো যেই পদ্ধতি বা যেই পদক্ষেপের দিকে এগিয়েছিলেন, সেই জায়গা থেকে তো অনেক এখন পর্যন্ত যারা বক্তব্য দেন তারা মনে করেন যে আপনারা দূরে আছেন। সেক্ষেত্রে যে তৃণমূলের রাজনীতিটা যেটা আছে, অনেক শক্তিশালী রাজনীতি, সেই রাজনীতির মাঠ বিএনপি আসলে কেন ছেড়ে দিচ্ছে? আচ্ছা, এবার আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আমরা যে 2007 সালের নির্বাচনে অংশগ্রহণ করলাম না, এটা বলা হচ্ছে তো, আমরা নির্বাচন করব কি করে? 28শে অক্টোবর যেভাবে লক্ষ লক্ষ ঢাকা শহরে এত মানুষ দেখে নাই, সেই মিটিংটা তছনছ করে দিলাম। ছিলাম, আমার তো সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও কিন্তু আমি মঞ্চে ছিলাম, লাস্ট পর্যন্ত ছিলাম, পরে থাকতে পারিনি। তো আমরা বিএনপি যারা করি তারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করবেই তো, তাহলে আমাদের পার্টি অফিস খোলা থাকতে হবে। পার্টি অফিস ফর্ম বিক্রি করব, পার্টি অফিস আমরা সাক্ষাৎকার নেব প্রার্থীদের, তারপরে পার্টিকে নমিনেশন দেবো, তারা লোকজন গিয়ে নমিনেশন জমা দেবে। তা আমাদের অফিসে তো বন্ধ করে দিল। পৃথিবীর ইতিহাসে দেখেছেন এমন কোনো দেশ দেখেছেন যে একটা বৃহৎ রাজনৈতিক দলের পার্টি তালা মারা হলো, তার অফিসের সামনে কি ক্রাইম সিন না কি বলে সেই ঘোষণা করা, ক্রাইম জোন ঘোষণা করা হলো, এবং নির্বাচন পর্যন্ত সেটা ক্রাইম জোনই থাকলো বা ক্রাইম সিনই থাকলো। যেই নির্বাচন হয়ে গেল ক্রাইম জোন উঠে গেল। তাহলে একটা দলকে নির্বাচন নমিনেশন পেপার ক্রয় করা থেকে শুরু করে নমিনেশন জমা দেওয়া পর্যন্ত, নির্বাচন পর্যন্ত তার অফিসই করতে দিল না। তাহলে আমরা নির্বাচনে গেলাম না তার আগেই। এবং এই সরকার আমাকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য সর্বপ্রথম এই যে মিথ্যা মামলা, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি
যে মামলায় আমাদের 15 জনকে 4 বছর সাজা দেওয়া হচ্ছে 2 বছর করে, সেই মামলায় গাড়ি পড়েনি, গাড়ির চেসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির মালিক নেই, একটা সাক্ষী বলে নাই, আমরা দেখেছি। সে মিথ্যা মামলা, বাই মামলা আমাদেরকে অযোগ্য করে দিল। আমাদের নির্বাচন আগে অক্টোবরে আমাদেরকে রায় দিয়ে দিল, এবং তারপরে দেখেন একটার পর একটা মামলা রায় দিয়ে যাচ্ছে। নির্বাচন শেষ, রায় শেষ, নির্বাচন শেষ, গ্রেপ্তার শেষ, নির্বাচন শেষ, মুক্তি শুরু হয়েছে। তার মানে আপনি কি মনে করছেন যে উপজেলা নির্বাচনে গেলে বিএনপি তৃণমূলে তারা আবার চিহ্নিত হয়ে যেতে পারেন, আবার মামলা মোকদ্দমায় পড়তে পারেন? না, মামলা মোকদ্দমা না, যারা বিএনপিতে, যারা এখনো তৃণমূলে যারা ইলেকশন করতে চাচ্ছেন, এখনো তারা একটা ধোকার মধ্যে আছেন। তারা মনে করছে দীর্ঘদিন নির্বাচন করতে পারে না, ঠিক আছে, দলীয় প্রতীক নেই। এবং এখানে একটা দেন সবচেয়ে মারাত্মক যে কথা আমি বলতে চাচ্ছি, যে এই সরকার এমন একটা সরকার চিন্তা করেন যে আগে তো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ছিল না, এই সরকারই কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও, বিরোধিতা সত্ত্বেও কিন্তু দলীয় প্রতীক দিল। তাই একে ছেলে খেলা, ছেলে খেলা, যে আজকে আমি বিরোধী দলের আমি প্রতীক দিয়ে নির্বাচন করবো, কালকে আমি প্রতীক স্থান নির্বাচন করবো। রাজিকুজ্জামান রতন, এই তামাশা থেকে জাতি কিন্তু রাজিকুজ্জামান রতন, আপনি কি তাই মনে করেন যে আসলে উপজেলা বলেন বা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা জাতীয় সংসদ নির্বাচনগুলো বলেন, আসলে দিনকে দিন আমাদের এই নির্বাচনগুলো আসলে ছেলে খেলা হয়ে যাচ্ছে? নির্বাচন বলে কিছু থাকছে না, থাকছে যে যারা ক্ষমতা থাকবেন তাদের ইচ্ছার চরিতার্থতা, তিনি যা ইচ্ছা করবেন তাই হবে। যেমন ধরুন, যখন এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বাইরে আর কেউ নির্বাচনে যাচ্ছে না, তখন নির্বাচনটাকে গ্রহণযোগ্য দেখাবার জন্য তারা নতুন একটা কৌশল নিয়ে এলেন। এই কৌশলটাকে অপকৌশল বলা যেতে পারে। সেটা হলো যে স্বতন্ত্রও দাঁড়ানো যাবে। আচ্ছা, তাহলে গঠনতন্ত্র অনুযায়ী কি স্বতন্ত্র দাঁড়ানো যায়? আচ্ছা, যায় না। তাহলে গঠনতন্ত্র, তারা নিজের দলের গঠনতন্ত্রকেও তারা তোয়াক্কা করলেন না। দ্বিতীয়ত দেখাতে চাইলেন যে অন্তত পক্ষে ভোট কেন্দ্রে কিছু মানুষ এসেছে, স্বতন্ত্ররা যখন দাঁড়াবে তখন একই দলের অভ্যন্তরে দুইজন প্রার্থী তার মতো করে কিছু অনুগামীদেরকে তো ভোট কেন্দ্রে আনার চেষ্টা করবে। এবং এর ফলাফল যেটা দেখা গেল যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে 62 জন স্বতন্ত্র প্রার্থী জিতে গেলেন। যখন প্রশ্ন হলো এই স্বতন্ত্র প্রার্থীরা তো স্বতন্ত্র, তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েছিলেন, তা তাদেরকে কি বহিষ্কার করা হবে নাকি পুরস্কৃত করা হবে? তারা সংসদ সদস্য হিসেবে পুরস্কৃত তেমন হলেনি, আবার বলা হলো যে না, তারা দলীয় সদস্যের মতোই গুরুত্ব পাবেন। তারপরে কি, যে তারাও আবার বললেন যে আমরা দলের নেত্রীর কাছ থেকে আমরা এ ব্যাপারে আমাদের সাজেশনটা পেতে চাই। তার মানে এটা একটা দারুণ তামাশা হয়ে গেল না, যে কোনো দিক থেকে আপনি কিছু করতে পারছেন না, যে তারা কি স্বতন্ত্র, তারা কি দলের সিদ্ধান্তের বাইরে, তারা কি দলের ভিতরেই? দলের ভিতরে থাকলে আবার স্বতন্ত্র হলেন কেন? এই প্রশ্নের কোনোটারই উত্তর আপনারা পাবেন না। আর একটা জিনিস হবে যে উপজেলা নির্বাচন এবং স্থানীয় পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে, দলীয় প্রার্থী থাকবে, এর একটা বিধান হলো, কারণ প্রতীকের জন্য ভোট দেবে মানুষ। এবং আমরা তখন শুনেছিলাম, রতন ভাই, এই বিধান তো আর উঠে যায়নি। এখন যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে যে চাইবে প্রতীক নিয়ে থাকতে চাইলে থাকতে পারবে, যার ইচ্ছা নেই সে প্রতীক দেবে না। এটা আওয়ামী লীগের কোষে প্রতীক দিচ্ছে না, বাকিদের তো আর অসুবিধা নেই না। প্রথমে এটা এসেছিল কেন, সেটা আমি পটভূমিটা বলতে চাই। যে তখন তারা বলেছিলেন যে প্রার্থী যাকে করেছি, এরকম একদম ভার্বালি এরকম কথা, যে কানা খোলা ল্যাংড়া যাই হোক না কেন প্রতীক দেখে ভোট দেবেন, প্রার্থী নয়। তার মানে প্রতীকের প্রতি যে জনগণের মধ্যে একটা প্রচারণা আছে এবং দলীয় কর্মীদের মধ্যে একটা আবেগ আছে। জনগণের মধ্যে প্রচারণা আছে মানে প্রতীক দেখলে বুঝতে পারে কোন দল, আর দলীয় কর্মীদের মধ্যে আবেগ আছে যে আমার এই প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, তাকে গিয়ে আমি হারাতে পারি। ফলে তখন এই কারণেই তখন প্রতীকটাকে সামনে নিয়ে আসা হয়েছিল প্রতিদ্বন্দ্বিতা করাবার জন্য। প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা। এখন যখন আর প্রার্থী নেই, তাহলে কি করতে হবে? তখন বলা হলো যে প্রতীক নিতেও পারেন, নাও নিতে পারেন। এবং তখন দলীয় প্রতীকবিহীন নির্বাচন এবং দলীয় প্রতীকের নির্বাচন। আচ্ছা, এক্ষেত্রে যদি হয় তখন আবার বলা হচ্ছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা নির্বাচনে দাঁড়াতে পারবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা কেন দাঁড়াতে পারবেন না? গণতান্ত্রিক নীতি মানলে পারবেন কি পারবেন না এইভাবে কি বলা যায়? কারণ এটা দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো যেমন করে খেয়ে ফেলা হয়েছে আত্মীয় স্বজনদেরকে ডাইরেক্টর করে, আর্থিক প্রতিষ্ঠান, এইবার রাজনৈতিক প্রতিষ্ঠানও প্রায় খেয়ে ফেলা হয়েছে। কীরকম? যে দলের অভ্যন্তরেও একটা দলীয় হায়ারার্কি চলে আসছে। কিন্তু এইভাবে একজন সাংসদের বা একজন মন্ত্রীর আত্মীয় স্বজনের যদি যোগ্যতা থেকে থাকে, তাহলে আপনি এটাকে আসলে কিভাবে প্রশ্নমুখে দাঁড় করাবেন? ধরেন আমাদের সাথে এখন যিনি আছেন মাহবুবুজ্জামান আহমেদ, তিনি তখন উপজেলা পরিষদ নির্বাচন করছেন। যোগ্যতা নিয়ে আসে নাই, প্রশ্নটা এসেছে যে কর্তৃত্ব করা নিয়ে। কারণ
যখন কেউ সিটিং এমপি থাকেন তখন তিনি যে প্রশাসনের উপর তার কর্তৃত্ব করেন, এই কর্তৃত্বের কারণে দলীয় কর্মীরাও তখন তারা মনে করেন যে এখানে আর দাঁড়ানো যাবে না বা দাঁড়ালে আমি জিততে পারবো না। প্রশ্নটা কিন্তু যোগ্যতার নয়। যদি যোগ্যতা হতো, হ্যাঁ কেন একজনের সন্তান যোগ্য হলে তিনি দাঁড়াতে পারবেন না, কিন্তু প্রশ্নটা যোগ্যতা না হয়ে যখন কর্তৃত্বের আসছে, প্রশাসনিক কর্তৃত্ব, ক্ষমতার কর্তৃত্ব, তার সঙ্গে আছে আর্থিক কর্তৃত্ব, এমনকি কখনো কখনো দলীয় কর্তৃত্ব, এই 4 ধরনের কর্তৃত্বকে মোকাবেলা করে আরেকজনের সেখানে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। ফলে এখানে যোগ্যতার চাইতেও ক্ষমতার কর্তৃত্বটাই প্রধান হয়ে দাঁড়ায়। এই কারণেই এখন আবার প্রশ্নটা আসছে, তাহলে কি একাই অপুদি যেটা বলেছিলেন যে তাহলে কি এক পরিবারেই সব থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের আলোচনা থেকে 3টি প্রশ্ন মনে তৈরি হয়েছে। আমি একটু বিরতি নিই, বিরতির পর ফিরে এসে মাহবুবুজ্জামান আহমেদ আপনার জন্য আসলে প্রথম প্রশ্ন 3টি। আসলে যে 3টি প্রশ্ন আপনাকে করতে চাই তা বলেই যাই, বিরতির পর এসে শুনতে চাইবো নিশ্চয়ই। ধরেন এখন প্রতীক নেই, কিন্তু আমার তর্কের খাতিরে যদি ধরেই নিও যে আচ্ছা এই উপজেলা পরিষদ নির্বাচন আসলে প্রতীক দিয়ে হবে, সেক্ষেত্রে আসলে আপনি আসলে নৌকা পেতেন কিনা এক, পাশাপাশি সেখানকার সংসদের ভাই এবং ছেলে দুজনই নির্বাচনের মাঠে আছে, বাকিদের জন্য আসলে কতটুকু সুযোগ থাকবে 2, এবং পাশাপাশি আপনাদের কথা শুনে বা আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আপনার ভাস্তার সাথে আপনার এক ধরনের কোন্দল হতেও পারে, আমি জানি না, কিন্তু এইটা যদি হয়েও যায় তাহলে এটা দায় বাকিরা নেবে কেন? আমি এই 3টি প্রশ্ন আসলে বিরতির পর ফিরে এসে আপনার কাছে শুনতে চাইবো। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। মাহবুবুজ্জামানের জন্য যে বিরতির আগে প্রশ্নটি রেখে গিয়েছিলাম সেটাই শুনতে চাইবো। মাহবুবুজ্জামান, 3টি প্রসঙ্গ বলবেন আসলে। যে ধরেন আপনি আছেন এবং আপনার ভাস্তায় আছেন, যিনি সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে, এখন আপনাদের যদি নিজেদের মধ্যে কোনো কোন্দল তৈরি হয় সেটার জন্য আসলে অন্যরা কেন সাফার করবেন, এবং আপনারা যদি মাঠে থাকেন আসলে বাকিদের জন্য আসলে কতটুকু সুযোগ থাকে? আর নৌকা যদি প্রতীক এই নির্বাচনে থাকতো, আপনি কি মনে করেন যে সেখানকার সাংসদের ছেলেকে বাদ দিয়ে আপনি আসলে নৌকার প্রতীক পেতেন? এখানে প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্যটা, যে এমপিদেরকে এই নির্বাচনের বাইরে রাখা, আমি তো এমপির বলয়ের মধ্যে নই, এখানে এমপির বলয়ের মধ্যে আমি নই। আর দল যেটা সিদ্ধান্ত নিয়েছে এমপিদেরকে বাইরে রাখা, আমি সেটাকে স্বাগত জানাই। আর এখানে আমরা 2জন ছাড়া আরেকজন প্রার্থী আছে, এখানে এমপি পুত্র দাঁড়িয়েছে, এটা দল এটা সিদ্ধান্ত নেবে এবং দলকে তাকে মেনে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত এমপিকে মেনে নিতে হবে। উনি এখনো তিনি তার ছেলের জন্য ওয়ার্ক করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমি আহ্বান রাখবো এখানে আপনাদের মাধ্যমে মাননীয় এমপি মহোদয়কে, যে দল যে সিদ্ধান্ত নিয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন। এটাই আমার নির্বাচনে, সেটা হলো দল সিদ্ধান্ত নেবে। আমি তো আছি, ছোট ছাত্রলীগ থেকে দল করে আসছি, এটা আমি তো অবশ্যই মেনে নেব। কিন্তু দল তো আমাকে টার্গেট করেনি, বা যেটা বলা হয়েছে এমপিদের বলায়, আমি এমপির বলার মধ্যে নাই, এমপির বলার মধ্যে তার ছেলে, অবশ্যই এমপি তার ছেলেকে প্রত্যাহার করে। আচ্ছা, আপনি যেমন বলছিলেন যে রাকিবুজ্জামান যেমন এমপির ছেলে, কিন্তু আপনিও তো এমপির ভাই। এখন আপনার দুজনই হচ্ছেন নির্বাচনের মাঠে, বিষয়টা কি আপনাদের মধ্যেও কি আমি ডামি হচ্ছে কিনা? মূলত রাজনৈতিক যেটা করি আমি, এমপির আগের থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত। এমপি আসছে 96-এ, আমি আসছি 77 থেকে। আমি তো দল করে আসছি, দলের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে আমি জড়িত। আমি 21 বছর ইউনিয়ন চেয়ারম্যান, 10 বছর আমি উপজেলা চেয়ারম্যান। আমি তো 31 বছর থেকে আমি আছি। জনগণ আমাকে সমর্থন দিচ্ছে বলে আমি মনোনয়ন দাখিল করেছি। এমপি মহোদয় এখনো দলের কর্মীদেরকে প্রেসার দিচ্ছে তার ছেলের পাশে থাকা। আর আপনাদের মাধ্যমে আমি মাননীয় সভাপতি আমাদের জননেত্রী শেখ হাসিনা ও ওয়াহিদুল কাদের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জিনিসটা আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কঠোর হস্তে দমন করবেন, না হলে দলীয় সিদ্ধান্তের বাইরে যে থাকবে আপনারা ব্যবস্থা নেবেন। আপনি কি মনে করছেন যে এমপি পুত্র এই নির্বাচনে মাঠে থাকার ফলে নির্বাচনের মাঠ প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে বা শঙ্কা? হ্যাঁ, শঙ্কা প্রভাবিত হওয়ার শতভাগ সম্ভাবনা আছে। একটি কথাই সেটা বলি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা অনুদান আসছিল বেকার ছেলেদের, এটা 6 মাস 7 মাস আগে সেটা দেওয়ার কথা। এমপি মহোদয় এটা বন্ধ রেখে এখন নির্বাচন এসে গেছে, এখন সেই 1000 ছেলেকে 10,000 5,000 করে বিলি করতেছে গোপনে। এর মধ্যে 60টি চেক দিয়ে দিয়েছে।
আমি সমাজ কল্যাণ কর্মকর্তাকে বলেছি আপনি কেন এই নির্বাচনের সময় এটা করছেন, বলে স্যার ডেট পার হয়ে গেছে, যখন ডেট ছিল তখন দিলেন না কেন, এখন আপনি দিতে পারবেন না, আপনি যদি দেন আমি নির্বাচন কমিশনকে অভিযোগ করব। আমার নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার মধ্যে এখনো আস্থা আছে, দলের প্রতিও আস্থা আছে। দলকে আমি অনুরোধ করব কি দলের নির্দেশে আমি মেনে চলবো। দল তো বিবেচনা করবে কে আগে রাজনীতি থেকে আছে, এমপি আগে আছে না উপজেলা চেয়ারম্যান আগে থেকে। আমি তৃণমূল, আমি ছাত্রলীগ করেছি, মানুষের ঘাড়ের উপরে চলে, পিঠের উপরে চড়ে পোস্টার লাগাইছি, আমি মই দিয়ে চড়ে নিজেই পোস্টার লাগিয়েছি। আমি তৃণমূল থেকে এসেছি, মাঠ থেকে এসেছি। দল অবশ্যই, আর উনি বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে এমপি মহোদয় দলকে, এটা অবশ্যই দল এটা সিদ্ধান্ত নেবে এবং দলের সিদ্ধান্তকে আমি সাপোর্ট করি এবং মানবো, নেত্রীকে মানি, দলকে মানি। ধন্যবাদ। জি, অপুগিল কি বলবেন যে আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে দেখলাম না, মাহবুব জামানের ক্ষেত্রে দেখলাম না, আরেকজন সাংসদের ক্ষেত্রেও দেখছি তিনিও তার পুত্রকে নির্বাচনে মাঠে নামিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে ছেলে এখন সাবালক হয়েছেন, তিনি কি করবেন এখন? আসলে এখন কি পরিস্থিতি এমন হয়েছে যে আসলে এই সাংসদদের আসলে পেছানোর পথ আওয়ামী লীগ রাখেনি? আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের দল যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাটা এইভাবে মানে মন্ত্রী এমপির পরিবারের লোকজন ইলেকশন করতে পারবে না, এটা পৃথিবীর ইতিহাসে আছে কিনা যে এমন একটি সিদ্ধান্ত দেয় কোনো দল। বরং নিজেদের পকেটে নেওয়ার জন্য দল কিভাবে কৌশল করা যায় সেই কাজটি করে। এখানে যে দল উদারতা দেখিয়েছে টকশোতে সেই ব্যাখ্যাটা দেন। আপনি যে মানে খুঁচিয়ে খুঁচিয়ে ওনাকে খোঁচাচ্ছেন, ওনাকে আপনি এই প্রশ্নটা করতেন যে দল আপনার ছেলেকেও বলেছে, আপনাকেও বলেছে, আপনাদের ভাইয়ের ছেলেকেও বলেছে, পরিবার আছেন আপনারা, আপনাদের মধ্যে কে আগে এসছে কে পরে আসছে সেটা বিষয় না, দল বলেছে পরিবারের বাইরে অন্য কেউ হোক সেটা। এখন আমার অনেকগুলো বিতর্কিত নির্বাচনের মধ্যে আমাকে আটকে রাখবেন না, অনেকগুলো বিতর্কিত, কারণ ওনারা দুইজন সরকারের বিরুদ্ধে কথা বলছে, আমাকে সেই কথাগুলো বলার সুযোগ দিতে হবে আপনার। প্রথমত পিএম বিএনপিকে নির্যাতন করেছে, হাবিব ভাই বললেন এই কথাটা, কিভাবে নির্বাচন করে মানে পিএম বিএনপি নেতাকর্মীদেরকে নির্যাতন করেছে, মানে জেলে গিয়েছে সেটা বলতে চেষ্টা করলেন। জেলে গিয়েছে, জেলে মানে গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, এই জন্য হাবিব ভাইটা তো আলাদা জিনিস। অন্য যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করবে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে, ক্ষমতায় যাওয়ার জন্য ভোট কেন্দ্র পোড়াবে, জাতীয় সম্পদ ধ্বংস করবে, রাজপথে বিচারপতির বাড়িতে আগুন দেবে, হামলা করবে, তাদের যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেটা কি পিএম নির্যাতন করেছে এই যে একটা ট্রাম উচ্চারণ করলেন হাবিব ভাই, এটা কি উনি করতে পারেন কিনা? আরজি দাবি করেছেন যে বিএনপিদের বিরুদ্ধে, বিএনপি কোন নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা নেই, আসলে রাজনৈতিক মামলা নেই। হ্যাঁ, পিএম তো দুদিন আগেও এটা দাবি করলেন যে বিএনপির কোন নেতার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, যেগুলো আছে সেগুলো হামলা, একটি মামলাও নেই। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও, হয়রানিমূলক মামলাও নেই। সবকটি মামলা হয়েছে 2009 আওয়ামী লীগ ক্ষমতা এসছে, 2009 থেকে 13 পর্যন্ত একজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়নি। 2013-14তে যখন নির্বাচনকে বয়কট করে নির্বাচন ঠেকিয়ে দেবে, জাতীয় নির্বাচন হতে দেবে না, জাতীয় নির্বাচন ভোট দিতে গেলে মানুষ হত্যা করবে, তখন যখন মানুষ খুন করলো, মানুষকে হত্যা করার পরিকল্পনা করলো, তখন তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে জানমালের নিরাপত্তা বিধান করা হয়েছে। এরপর যতগুলো মামলা হয়েছে সবগুলো মানুষ হত্যার প্রচেষ্টা, সবগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্বাচন ঠেকানোর নামে তাদের নৃশংস বিভিন্ন লোমহর্ষক তারা যে কাহিনী ঘটিয়েছে, সেই কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি 2013 পর্যন্ত একটি মামলাও হয় নাই, তারপরে যেগুলো মামলা হয়েছে সব এটা। আর হাবিব ভাই বলেন পিএম নির্যাতন করছে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের, তাহলে আমি যদি বলতে চাই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো হাওয়া ভবনে বসে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হলো, আওয়ামী লীগের এমপি মন্ত্রী হত্যা করেছে, 21,000 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে। উনি কি বলতে পারবে যে একটা জাতীয় নেতা বিএনপির কিংবা বাংলাদেশের মানুষ চেনে সেরকম একটা বিএনপির নেতা খুন হয়েছে এই 15 বছরে, কিংবা তাদেরকে অত্যাচার করেছে?
বলতে তো পারবে না, একটা নামও বলতে পারবে না। তাহলে এই যে পিএম কি নিয়ে এই কথাটা বলা হলো, এটা উনি বলতে পারেন কিনা? আরো কথা আছে, দেখেন বিদ্রোহী প্রার্থীরা পিএম এর কথা শোনেন না, উনি পিএম কে ইন্ডিকেট করে, প্রধানমন্ত্রীকে ইন্ডিকেট করে এই কথা, কোন প্রার্থী কথা শোনে নাই? প্রধানমন্ত্রী নির্দেশনা না, এটা কিন্তু দলীয় সিদ্ধান্ত, দলের আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর নির্দেশনা। সেটা যদি উনি বলছেন যে শোনে না, তো কারা শুনে নেয় না, শুনতে দল সিদ্ধান্ত নেবে। আর বিএনপির নেতা কর্মীরা সেই 2009-এর পরে দলে দলে বিএনপি থেকে বেরিয়ে গেছে, এবং ইউনিয়ন নির্বাচনে যখন বিএনপি বলেছে যে নির্বাচন যাওয়া যাবে না, তারা সকলে নির্বাচন করেছে, কেউ কথা শোনেনি। এবারও উপজেলায় দাঁড়িয়েছে, ওনারা সেটা ভুলে গেছে। আর লাস্ট কথা হচ্ছে, একটু সময় দিবেন সবাইকে, সমান সময় দিতে চাই, কারণ আমাদের এই যে কথাটা বললো না, আমি দায়িত্ব নিয়ে বলছি 2011 সালে আমি গ্রেপ্তার হয়েছে রাজনৈতিক মামলা। কোন মামলায়? পার্লামেন্টের কাছ থেকে আমাকে ধরে নিয়ে গেছে, মিথ্যা মামলা দিতেছে। 2011 সালে কোন থানায়, কোন মামলা? মতিঝিল থানায়। এই যে কথাটা না জেনে বলা, আপনি ওটা ডকুমেন্ট, আমি জেল খেটে এসেছি, আমি জেল খেটে এসেছি, আমি কারাগারে ছিলাম। মামলা নম্বর কত? মামলা নম্বর কি বলবো, আমি কারাগারে কয়টা মামলার কথা বলবো? না না, 2011 সালে মামলা নম্বর কত? হাবিবুর নবী না, হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে কথা বলতে দিতে হবে তো। হাবিবুর রহমান হাবিব জেল থেকে এসেছেন। 407টা মামলা 2011 সালে উনি যে মামলা জেল কেটেছে, সেটা আমি বলছি, মামলা নম্বর আমি বলছি তো, আপনাকে আমি জেলে গেছি, আমি জানি না। 2011 সালে আমি বলছি তো জেলে গেছি, 2011 সালের মামলা, একটা ডকুমেন্টস আমি চাই। অবশ্যই আপনাকে ডকুমেন্টস কারণ এখনই দিতে বলতে 2011 সালের মামলায় আলতাফ হোসেন চৌধুরী আর মেজর হাফিজের জেল হয়েছে এবার। তারা কারাগারে ছিল। 111 এর মামলা কি বলে, কথা বলতে চান না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা ওকে ওকে, এটা আমি তো এটা 111 এর মামলা হতে পারে। আওয়ামী লীগের মামলা, একটু সময় দিবেন, হাবিব ভাইকে সময় দিবেন, উনি ওটা বলুক। আপনি যেহেতু আপনি বলেছেন, নিশ্চয়ই আপনাকে তথ্য দেবেন, নিশ্চয়ই। 11 সালের মামলা মেজর হাফিজ আর আলতাফ হোসেন চৌধুরী, আমি আরেকটা মামলায় ছিলাম। এবং আমি আপনাকে বলি, কিন্তু এই যে প্রধানমন্ত্রী যে কথা শুনুন, বিগত 2টা উপনির্বাচনে, নির্বাচনে কতদিন বিদ্রোহী প্রার্থী ছিল আওয়ামী লীগের, কতদিন বিদ্রোহী ছিল? এই যে এইবার নির্বাচন নিয়ন্ত্রণ গেল না, এই নির্বাচনে পাবনা জেলা 10টা সদর থানা, 10টা ইউনিয়ন, একটা মানে সব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী, একটা বিদ্রোহী প্রার্থী মেরে ফেলেছিল। পাবনা সদর থানা 10টা ইউনিয়নে একটাও নৌকা দিতে নাই, একটাও নৌকা যেতে নাই। বিএনপি যেতেছে, অন্য দল যেতেছে, আওয়ামী লীগের বিদ্রোহী যেতেছে। তো প্রধানমন্ত্রী কথা তার দলের লোক শোনে, তার কর্মীরা শোনে, নৌকার বাইরে ভোট দেয়। এবারে তো 62টা নৌকার বাইরে আপনি ভোট দিয়েছে, কে শুনে তার কথা? শুনে কে শুনে? এখন শুনতেছে? এই যে মিথ্যা, আমি বলছি যে রাজনৈতিক মামলা, আমি বলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করে বলছি, আরে আজকের প্রধানমন্ত্রী তো, কিন্তু 100 জন প্রধানমন্ত্রী ছিল না। হাইবের শরীরের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে, হাইবের শরীরের মধ্যে এই আওয়ামী লীগের জন্ম হয়েছে, এই আওয়ামী লীগ 75 পরে ক্ষমতা আসেনি করেছে। আমাদের আরেকজন অতিথি আছেন, আমার কথা বলতে দেবেন, কথা বলতে দেবেন, যাকে নিয়ে আসবেন তাকে বলবেন যত কথা তার সময় বলে অনুসন্ধান বাধা না দেয়। এটা তো একটা মানে একটা জিনিস, বাজার জিনিস। আমি তো তার সঙ্গে কথা বলে যাই। আজকে প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, আমার জীবনের রক্ত ঘাম শ্রম প্রধানমন্ত্রীর এই রাজনীতিকে আগায় নেওয়ার জন্য আমি দিয়েছি। আর আমার নামে মিথ্যা মামলা হয়। আমি চকশো থেকে ধরা পড়লাম 2015 সালে 12 জানুয়ারি, সেই মামলা আমার সাজা দিল। আমি গাড়ি ভাঙতে গেছি, আমাকে কোটি টাকা দিলেও তো আমি গাড়ি ভাঙতে যাবো না। এটা রাজনৈতিক মামলা না? সমস্ত মামলা শত না হাজার মামলা। কিন্তু অপুদি কিন্তু এই অভিযোগটা তুলতেই পারে। ধরেন রাজনীতি, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তাদেরকে তো এই ধরনের রাইট রাখি। আপনি ধরেন রাজনৈতিক এই বাংলাদেশে আমি বলি, আমি রতন ভাইকে সুযোগ দিতে পারছি না, আমি রতন ভাইকে সুযোগ দিতে পারছি না। আমি বিরোধী নিয়ে আসছি। আমি মাহবুবুজ্জামানকে ছোট্ট একটা প্রশ্ন করে ছেড়ে দিতে চাই। মাহবুবুজ্জামান, একটা বক্তব্য আসছে প্রায় সময়ই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখন পর্যন্ত যে ধরনের তৃণমূলের কোন্দলগুলো দেখা যাচ্ছে বা এর আগেও ঘটেছে, সেগুলো মূলত আসলে সেখানকার যিনি প্রভাবশালী নেতা আছেন তারই আত্মীয় স্বজনকে কেন্দ্র করে। এখন এই সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা কি আসলে এই ধরনের কোন্দলের বাইরে গিয়ে একটা ভালো নির্বাচন দেখার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব। পাশাপাশি দলের প্রতি আমার আহ্বান যে
তারা সঠিক জিনিসটা যাচাই করে কে এমপির বলার মধ্যে আছে সেটা নির্ধারণ করে তাকে সেটা থেকে বিরত রাখা। বিশেষ করে আজকে যে আপনাদের মাঝে আমার শ্রদ্ধ আপা অপু আপা আছে, উনি জানেন এই বিষয়ে। হ্যাঁ, আমি দল করি না, এমপি বলার মধ্যে থাকি, সেটা উনি ভালোভাবেই জানে। অর্থাৎ আমি চাই মাননীয় নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছে এমপিদেরকে এই বলয়ের বাইরে থেকে এই নির্বাচনের বাইরে রাখা, এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত এবং রাখলে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং কোনো কোন্দল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে অসংখ্য ধন্যবাদ মাহবুবুজ্জামান, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং মন্তব্য জানিয়েছেন। রাজিকুজ্জামান রতন, একটা বড় ডিবেট হচ্ছিল আসলে, সেই ডিবেটটা একটা বড় বিষয় ছিল আসলে যে আপনার রাজনৈতিক মামলা আসলে কোনগুলোকে আমরা চিহ্নিত করবো, যেটা আসলে একটা দুঃখজনক ঘটনা হলো যে ব্রিটিশ আমলে রাজনৈতিক মামলা ছিল এবং রাজবন্দী ছিল, পাকিস্তান আমলেও রাজনৈতিক মামলা ছিল, রাজবন্দী ছিল, কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর কোনো রাজবন্দী নাই। কারণ স্বাধীনতার পরে তো আর কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হচ্ছে না, করা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে, করা হচ্ছে সন্ত্রাস দমন আইনে, করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইনে, করা হচ্ছে সাইবার সিকিউরিটি আইনে। তার মানে রাজনীতিকে কতটা মানে নীতিহীন মানে কর্মকাণ্ডের জায়গায় নিয়ে গেছেন যে একটা আড়তদারির মামলা রাজনৈতিক নেতার বিরুদ্ধে করে দেওয়া হচ্ছে, মুরগি চুরির মামলা রাজনৈতিক নেতার বিরুদ্ধে করে দেওয়া হচ্ছে, প্লেট চুরির মামলা রাজনৈতিক নেতার বিরুদ্ধে করে দেওয়া হচ্ছে, এমনকি ময়লার গাড়ি পোড়ানোর মামলা একটা দলের মহাসচিবের বিরুদ্ধে করে দেওয়া হচ্ছে। এগুলো করে কি হয়েছে, পুলিশ বাহিনীর নৈতিক চরিত্রটা যেমন নামিয়ে ফেলা হয়েছে, রাজনীতিটাকেও একটা অধঃপতনের জায়গায় নিয়ে দেওয়া হয়েছে। এবং যে কারণে আজকে বলতে পারে যে কারোর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নাই তো এখন হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সত্যি কি কোনো রাজনৈতিক মামলা আছে? তার বিরুদ্ধে মামলা থাকবে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, তিনি অমুক করেছেন তমুক করেছেন। এই যে কথার আড়ালে কথাটাকে একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা রাজনীতিটার সবচেয়ে বড় ক্ষতির কারণ। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখব যে দেখুন, প্রথমে বিরোধী দলকে দমন করো, আচ্ছা তারপরে থাকে কারা? আমি যদি ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ধরেন আমি বক্তব্য শুনছিলাম যেখানে বলা হচ্ছিল আসলে রাজনৈতিক মামলা মানে যেগুলো মামলাতে আসলে ধরেন হামলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলো তো হচ্ছে ফৌজদারি মামলা, সেগুলোর সাথে সেগুলোকে মানে রাজনৈতিক মামলার মধ্যে আসলে মেলানোটা কেমন আসলে? হ্যাঁ, না বললাম তো বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগের সবচেয়ে বড় কাজ হলো রাজনৈতিক মামলা বলতে কোনো কিছু রাখলো না এবং রাজবন্দী বলে কোনো বিধান আর থাকলো না। ওই যে বিশেষ ক্ষমতা আইন জারি করা হলো, নিবর্তনমূলক আইন, ফলে নিবর্তনমূলক কাজ করবার জন্য একটা আইনই করা হলো। এখন আমি সরকারের বিরুদ্ধে, সরকার একটা পলিসির বিরুদ্ধে কথা বলেছি, তাহলে বিষয়টা দাঁড়ালো সরকার বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করলেন যে আমি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেছি, ফলে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অপরাধী। আমাকে তো এইরকম অপরাধ করা হবে না, আমার বিরুদ্ধে তো হোটেলের চামচ চুরির মামলা দিয়ে দেওয়া হবে। ফলে এইরকম করে আসলে ওই যে রাজনৈতিক বন্দী আর বাংলাদেশে থাকলো না, কিন্তু রাজনৈতিক নেতারা বন্দী থাকবেন, রাজনৈতিক নেতারা নিপীড়িত হবেন, রাজনৈতিক কর্মীরা নিগৃহীত হবেন, কিন্তু তাদের রাজনৈতিক মানে বন্দী হিসাবে, রাজবন্দী হিসাবে তারা স্বীকৃত হবেন না। এটা হলো আমরা বলবো আইনের বিষয়। বাস্তবে বিষয়টা কি দাঁড়ালো, নীতিগতভাবে এটা একটা অধঃপতনের একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হলো রাজনীতিকে। আর আরেকটা কথা বলে আমি একটু শেষ করি, যেহেতু দুইজনের কথাই বেশি শুনবো আমরা। প্রথমে বিরোধী দলের উপরে যে আক্রমণটা চলে, বিরোধী দলকে যখনই দুর্বল করে দেওয়া হলো তখন নিজের দলের ভিতরে কোন্দল। আমরা যে একটু আগে মাহবুবুজ্জামান সাহেবের আলোচনা শুনলাম, তাতে করে মনে হচ্ছে যে দলীয় কোন্দলটাকে এখন জাতির উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং এটা চাপানো হচ্ছে, যেহেতু আর বিরোধী দল এবং মতকে এখানে সঠিকভাবে কাজ করতে দেওয়া বা কথা বলতে দেওয়ার সুযোগটা দেওয়া হচ্ছে না। রাজনীতির সেই স্পেসটা যত কমছে, দলীয় কোন্দল তত বাড়ছে এবং দলীয় কোন্দলটা জনগণের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উপকূল কি যোগ করবেন? পাশাপাশি এটাও দেখছিলাম যে এই 26শে এপ্রিলকে সামনে রেখে আমরা দেখলাম যে বিএনপি একটি সমাবেশের ডাক দিয়েছিল, যদি সেটা স্থগিত করা হয়েছে। এই যখন বিএনপি সমাবেশটা ডাক দিয়েছিল, ইন্টারেস্টিংলি আওয়ামী লীগও ঠিক একই সময় আবার শান্তি ও উন্নয়ন সমাবেশ ডাক দিয়েছিল। বিএনপি স্থগিত করেছে, আওয়ামী লীগ স্থগিত করেছে। এটা কারণটা কি? রাজনৈতিক কম্পিটিশন হবে। আওয়ামী লীগ শান্তির জন্য সবসময় মানে রাজপথে আছে, থাকবে। এখন এই যে হাবিব ভাই যেটা বললেন, আমি যেটা তখন বলতে চেষ্টা করেছিলাম যে ওনার রক্তের উপর দাঁড়িয়ে নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। আমি ওনাকে, হাবিব ভাইকে শুধু এইটুকু জিজ্ঞেস করতে চাই যে হাবিব ভাই, আপনাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সভাপতি না বানাতো, তাহলে আপনি হাবিবুর রহমান হাবিব ভাই আজকে এই যে বিএনপিতে গেছেন, সে বিএনপিও আপনাকে নিত কিনা?
আপনি কি নেতা হতে পারতেন কিনা? তাহলে আপনি সেটা ঘুরিয়ে বলছেন যে আপনার রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, এ কথা আপনি কিভাবে বলতে পারেন? এটা আপনি প্লিজ আমাকে বলতে দেন, এইটা আপনি বলতে পারেন কিনা? আপনি হাবিবুর রহমান হাবিব হওয়ার জন্য আজীবন আপনি কৃতজ্ঞ থাকবেন যে শেখ হাসিনা আপনাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন বলে আপনি নেতা হয়েছেন। আর একটা বিষয় দেখেন, বললো যে স্বতন্ত্র প্রার্থী, এটা উনি প্রধানমন্ত্রীকে বলছেন, প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। তো স্বতন্ত্র প্রার্থীর নির্দেশনা দল থেকেই বলা হয়েছে যে ইলেকশনে স্বতন্ত্র যারা দলের নেতাকর্মী আছে তারা ইলেকশন করতে পারবে, তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। তাতে সমস্যাটা কোথায়? এটা কি সংবিধান লঙ্ঘন হয়েছে নাকি আওয়ামী লীগের গঠনতন্ত্র লঙ্ঘন হয়েছে? কিন্তু আমি ঠিক আছে, অসুবিধা হয়েছে কি? অসুবিধাটা হয়েছে এই যে বিএনপি নির্বাচনটা যেটা চেয়েছিল যে নির্বাচন দেখাবে আন্তর্জাতিক অঙ্গনে ভোটার আসে নাই বা ভোট হয় নাই, সেটা কিছু করতে পারেনি, ঘুরে বাড়ি ভোটটা সুন্দর হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের এই রিসেন্টলি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা এই নির্বাচন নিয়ে প্রশংসা করে আর্টিকেল লিখেছে। প্রত্যেকটা দেশ এই নির্বাচন নিয়ে প্রশংসা করাচ্ছে, এটা সহ্য হচ্ছে না। ঠিক আছে, নির্বাচন নিয়ে দুই ধরনের মত পাওয়া যায়। আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, এই যে 11 সালে হাবিব ভাই মামলা হয়েছে, রাজনৈতিক মামলা, তার ডকুমেন্টসটা আমরা চাই। এখন হাবিবের কাছে নাই থাকতে পারে, জি আপনাকে নিশ্চয়ই সরবরাহ করবেন তিনি যে কোনো দিন। মানে আমি এটা সরবরাহ এটা আমরা ক্রস চেক করব। আরেকটা কথা বলেছে হাবিব ভাই যে বিএনপি পার্টি অফিস, মানে যখন এই প্রধান বিচারপতির বাড়িতে হামলা হলো, তারপরে পার্টি অফিস কিছু সময়ের জন্য বন্ধ ছিল, সেই জন্য উনি নির্বাচনে যায় নাই। ডাহা মিথ্যা কথাটা হাবিব ভাই কিভাবে বললেন? তার আগেই তো তারা ডিসিশন নিয়েছেন যে নির্বাচনে যাবেন না। জি আমি আওয়ামী লীগের তালাবদ্ধ করে রেখেছে। আপনার নিজস্ব সময় শেষ হচ্ছে। হাবিবুর রহমান আমরা ওখানেই করতে যাই না। বলছিলেন যে আপনাকে আবারও বলছি যে আমার 2011 সালে অ্যারেস্ট হয়েছে আলতাফ চৌধুরী এবং মেজর হাফিজ 11 সালে মামলা। আমরা ক্রস চেক করব, কিন্তু না আমাকে এটা আমি বলছি তো অনেক মামলা না, আপনাকে যদি অনেক মামলা হয় যে আমরা ক্রস চেক করছি। আমি টক শোতে গিয়ে তার সাথে আমি আসলে পারে আমি একটা কথা বলবো না, কিন্তু আপনি যেটা বলছেন দল না চাইলে আসলে আপনি আসলে হাবিবুর রহমান হাবিব হতে পারতেন কিনা? আপনি তো আপনার দলের শীর্ষ নেতার জন্য আসলে করবেনই, তো এটা স্বাভাবিক। শোনেন, হতে গিয়ে আমার জীবনের মধ্যে টাকা আমার মধ্যে টাকা চলে গেছে। আমার জমি দখল করতে চাই না, চাষ করতে গিয়ে ওদিকে জানে সেটা 1984 সালের 28 ফেব্রুয়ারি সেলিম জোহর মারা গেল, টাকে তলে পিষ্ট সেই সাথে দলকে নিয়ে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে এবং ইতিপূর্বে করছে। তারপরে কত আপনি বলছেন যে আপনি নিশ্চয়ই দলের প্রতি ডেডিকেশন রাখবেন, এটা নিশ্চয়ই ভালো খবর, ভালো জিনিস যে কর্মী তার দলের প্রতি ডেডিকেটেড। কিন্তু আমি দেখছি যে ধরেন 26 এপ্রিল যে সমাবেশটা বিএনপি ডেকেছিল, যেটা আসলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে, সেখানে সেই সমাবেশটা বিএনপি স্থগিত করলো তাপপ্রবাহের কারণে। মানে আপনি বলেন, আপনি জেল খেটে এসছেন, একটা দল মানে আসলে তার শীর্ষ নেত্রীর জন্য আসলে কি করলো, মানে কি করছে বিএনপি তার শীর্ষ নেত্রীর জন্য কি করছে? এটা কি আত্মজিজ্ঞাসা হতে পারে না? এটা আত্মজিজ্ঞাসা হতে পারে? আত্মজিজ্ঞাসা কি? এখন ধরেন তাপদাহ আজকে স্কুলগুলো বন্ধ কেন? স্কুল বন্ধ হওয়ার কথা না, ঈদের পরে কেন বন্ধ? তাপদাহের কারণে তো বন্ধ। তো তাহলে তাপদাহের কারণে বিএনপি প্রোগ্রাম স্থগিত করেছে। তো বিএনপি প্রোগ্রাম দিল, সেই প্রোগ্রাম আওয়ামী লীগের প্রোগ্রাম। আমরা তো সাধারণত রাজনৈতিক নেতাদেরকে শুনেছি যে সব রক্ত ঘাম গরম উপেক্ষা করে তো রাজনীতি মাঠে থাকে তারা। তার মানে এই না যে এখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন চলতেছে। জি, সেই অ্যাবনর্মাল সিচুয়েশনের ভিতরে তো আপনার রাজনৈতিক এই ইয়েতে এমন কিছু না। আমার দলের নেতা কর্মীদের জীবন রক্ষার একটা ব্যাপার আছে, তো এটা তো আমি প্রোগ্রামে তাপদাহ কমলে দিতে পারবো। এবং এখানে একটা ব্যাপার হলো যে আজকে যে আমার সাথে যে কথাগুলি বললো, আমি আবারও বলছি, আমাদের রক্ত ঘাম শ্রমের মধ্য দিয়ে, জীবনদানের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আসছে এবং এই সংগঠনের অনেক অবদান। বললাম তো, আমি অনিয়ারে বলছি, ওপেন চ্যালেঞ্জে বলছি, 75-এর 15 আগস্টের ভোরে আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জওয়া হলে, এবং আমি সেদিন সারাদিন আমাকে তারা টর্চার করেছে, আমার
তাকে আমি ওই প্রতিবাদ করে তাকে আমি গলা টিপে ধরতে গেছিলাম যে এই ঘটনা কি, এই ঘটনা কেন বলে? আমাদের শ্রম আছে, ঘাম আছে। শেষ কথা। আজকে আমার জীবনে অনেক কিছু আমি হারিয়েছি আওয়ামী লীগের জন্য। ছাত্রলীগ প্রেসিডেন্ট না হলে কি হতো? আমার জীবনের সুন্দর জীবন হতে পারতো। আওয়ামী লীগের জন্য করি নাই, তাই বলে মিথ্যা মামলা আমাকে সাজা দিবে আর আমি এটা মেনে নেবো, আমি কথা বলতে পারবো না, এটা তো হতে পারে না। আমি রাজিকুজ্জামান রতনকে শেষ করতে একটু ভালো হতো, কিন্তু আমাকে বলা হচ্ছে অনুষ্ঠান শেষ করতে, আমাদের একেবারেই সময় নেই। অপু উকিল, রাজিকুজ্জামান রতন এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় দিয়েছেন। আর এই ছিল 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে।